মিহির থেকে মিহিরপুর এবং পরে মেহেরপুর ২ ইতিহাস ১৯৭৮-১৯৭৮ গ্রন্থে একই মতো প্রকাশ করে বলেন, মেহেরপুর একটি প্রাচীন গ্রাম। কেহা কেহা এই স্থানেই মিহিরখানার বাসস্থান বলে উল্লেখ করেন এবং মিহিরপুর নাম হইতে মেহেরপুর হইয়াছে বলেন। প্রাচীন বইপত্র ও সরকারি দলিলপত্র অনুসন্ধান করলে দেখা যাবে প্রথম কয়েক যুগ এই স্থানটির নাম মিহিরপুর হিসাবেই প্রচলিত ছিল, পরে মেহেরপুর হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে লেখা হয়েছে, বিখ্যাত বচনকার মিহিরের নামানুসারে মেহেরপুরের নাম করা হয়েছে। মিহির ও তার পুত্রবধূ খনা ভৈরব নদীর তীরস্থ মেহেরপুর অঞ্চলে বসবাস করতেন বলে কোনো বর্ণনায় বলা হয়েছে। এই মিহিরের নামানুসারে মিহিরপুর এবং পরবর্তীতে অপভ্রংশ হয়ে মেহেরপুর নামের সৃষ্টি হয়েছে। সন্ধান.কমে ঝোরহফেদ পর্স খুলনা বিভাগের জেলাগুলোর নামকরণের ইতিহাস রচনায় লেখা হয়েছে, বচনকার মিহির ও তার পুত্রবধূ খনা এই শহরে বাস করতেন বলে প্রচলিত আছে। মিহিরের নাম থেকে মিহিরপুর এবং পরবর্তীতে তা মেহেরপুর হয়। বিশিষ্ট গবেষক সালাহ উদ্দিন শুভ্র এ ব্যাপারে বেশ গবেষণা করেছেন। তিনি লিখেছেন, উপমহাদেশের প্রাচীন রাজ্য অবন্তী তথা উজ্জয়নের রাজা হর্ষবিক্রমাদিত্যের রাজপ্রাসাদে প্রধান জ্যোতির্বিদ ছিলেন বিখ্যাত পণ্ডিত বরাহমিহির। আনুমানিক ৫০০ খ্রিস্টাব্দের কথা। বরাহমিহিরের পুত্র জন্মগ্রহণ করলে তিনি পুত্রের কোষ্ঠী বিচার করে প্রচণ্ড ভয় পেয়ে যান। হিসেব করে দেখেন মাত্র ১ বছরের মধ্যেই মারা যাবে তার প্রিয় শিশুপুত্র। পিতা হয়ে পুত্রের মৃত্যু অসহায়ের মতো অবলোকন করতে হবে আর ভয়ঙ্কর দিনগুলি গণনা করে যেতে হবে। এই চিন্তা সহ্য করতে না পড়ে তিনি ভাসিয়ে দেন পুত্রকে, পাত্রে ভরে নদীর স্রোতে। অনেক দূরের এক রাজ্যে নদী থেকে শিশুটিকে উদ্ধার করে রাক্ষস সম্প্রদায়। কিন্তু মারা যায় না শিশু, বড় হতে থাকে রাক্ষসদের মধ্যে। ১৬ বছর বয়সে শানিত বুদ্ধির এক রাক্ষস মেয়ের প্রেমে পড়ে যায় সে, বিয়ে করে তাকে। মেয়েটি তার জ্যোতির্জ্ঞান প্রয়োগ করে জানতে পারে তার স্বামী মিহির উজ্জয়নের বিখ্যাত পণ্ডিত বরাহমিহিরের পুত্র। একদিন দুজন মিলে রওনা দেয় উজ্জয়নের পথে। পুত্রপুত্রবধূর পরিচয় পেয়ে রাজপ্রাসাদে তাদের গ্রহণ করেন বরাহ। কৃষিকাজে মেয়েটির ছিল অগাধ জ্ঞান আর গ্রহণক্ষেত্রের অবস্থান বিচার করে আবহাওয়ার চমৎকার পূর্বাভাস দিতে পারত সে। উজ্জয়নের কৃষকরা ব্যাপক উপকার লাভ করে তার কাছ থেকে, আর তা দেখে রাজা বিক্রমাদিত্য মেয়েটিকে তার রাজ্যের দশমরত আবহারেলব্বিশ হিসেবে আখ্য দেন। মেয়েটির জ্ঞানে সারা রাজ্য রাজপ্রাসাদ মুগ্ধ হয়ে রিল। পণ্ডিত বরাহের খোঁজ আর কেউ নেয় না। এমনকি বরাহ নিজেও জনসমক্ষে এক বিতর্কে পুত্রবধূর হাতে পরাস্ত হন। ঈর্ষাপরায়ণ বরাহ তাই এক ষড়যন্ত্রের মাধ্যমে পুত্রকে আদেশ দেন মেয়েটির জিহা কেটে ফেলতে যাতে চিরতরে স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ। আর ঘটেও যায় এই মর্মন্তুদ ঘটনা। উইকিপিডিয়ায় লেখা হয়েছে, বরাহমিহির প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক, আনুমানিক ৫০৫-৫৮৭, একজন বিখ্যাত দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও কবি। তিনি পঞ্চসিদ্ধান্তিকা নামের একটি মহাসংকলন গ্রন্থ রচনা করেন, যাতে তার জীবদ্দশার সময়কার গ্রিক, মিশরীয়, রোমান ও ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সার লিপিবদ্ধ হয়েছে। তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় বিজ্ঞানীদের অন্যতম। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিতশাস্ত্র, পূর্তবিদ্যা, আবহবিদ্যা এবং স্থাপত্যবিদ্যায় পণ্ডিত ছিলেন। তিনি কলা ও বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় ব্যাপক অবদান রাখেন। গ্রন্থনা: অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর। উদ্ভিদবিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞান, সামরিক বিজ্ঞান থেকে পুরাকৌশল, জ্ঞানের সমস্ত ক্ষেত্রেই ছিল তার স্বাচ্ছন্দ্য পদচারণা। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সংসদ ভবনে বরাহমিহিরের সম্মানে একটি দেয়ালচিত্র অঙ্কিত হয়েছে। এই মনীষীর জন্ম ভারতের অবন্তিনগরে, বর্তমান উজ্জয়িনী। গুপ্ত রাজা বিক্রমাদিত্যের সভার নবরতের অন্যতম হিসেবে তিনি স্বীকৃত। ভারতীয় পঞ্জিকার অন্যতম সংস্কারক ছিলেন তিনি। তিনি বছর গণনার সময় বৈশাখকে প্রথম মাস হিসেবে ধরার প্রচলন করেন। আগে চৈত্র এবং বৈশাখকে বসস্তঋতুর অন্তর্গত ধরা হতো। পৃথিবীর আকার এবং আকৃতি সম্বন্ধে তার সঠিক ধারণা ছিল। তার জন্ম ৫৮৭ ধরা হলেও কারো মতে তা ৫৭৮। বরাহমিহির ছিলেন সব জাতিভুক্ত। শেষময় আফগানিস্তান, পাঞ্জাব, সিন্ধু ও রাজপুতানা, বর্তমান রাজস্থান ও মধ্যপ্রদেশ নিয়ে গঠিত এক বিরাট এলাকা জুড়ে শকন্তান নামের এক রাজ্য অবস্থিত ছিল। শকরা ছিল মূলত পূর্ব ইরান থেকে আগত একটি গোত্র। মিহির নামটি ফার্সি মিত্রা শব্দ থেকে এসেছে। ভারতের প্রাচীন মথুরা রাজ্যের নামও এই ফার্সি শব্দটি থেকে এসেছে। বরাহমিহির তার রচিত বৃহজ্জাতক গ্রন্থে বলেছেন, তিনি আদিত্যদাসের সন্তান। তিনি তার পিতার কাছ থেকে শিক্ষালাভ করেছিলেন কাপিত্তক নামক স্থানে এবং অবন্তী নামক স্থানে বসবাস করার সময় তিনি এই বৃহজ্জাতক গ্রন্থটি রচনা করেন। খ্যাতনামা গবেষক দাস ১৪১৫-১৪১৫ তার খনার বচন সম্পর্কিত বৃহৎ পুস্তকে বরাহমিহির ও খনার জীবনী শীর্ষক লেখায় লিখেছেন, মহারাজ বিক্রমাদিত্য যখন উজ্জয়িনীর রাজা ছিলেন, তখন মালাবার প্রদেশের চুঙ্গি নামে খন গ্রামে বিখ্যাত জ্যোতিষাচার্য বরাহের সর্ষে শ্রীমতী ধরাদেবীর গর্ভে মিহির জন্মগ্রহণ করেন। পুত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বরাহ গণনা করে দেখেন তার পুত্রের আয়ু মাত্র ১ বৎসর। জ্যোতিষশাস্ত্রে বিচক্ষণ ব্যক্তি বরাহ ভুলবশত পুত্রের আয়ু মাত্র ১ বৎসর জানতে পেরে প্রচণ্ডভাবে চিন্তাসাগরে নিমগ্ন হলেন। আবার গণনা করে দেখলেন অবিকল পূর্বের মতো অবস্থা। এবার বরাহ ভাবলেন, এরূপ অল্পায়ুযুক্ত পুত্রকে বিথায় লালন পালন করে মায়ামোহে বিজড়িত হয়ে কোনো লাভ নেই। তাই অনেক চিন্তার পর পুত্রের অকাল মৃত্যু প্রতিহার করার জন্য সদ্যজাত শিশুকে একটি তাম্রপাত্রে করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন।
সেই পাত্রটি জলে ভাসতে ভাসতে এস হাজির হল একেবারে সিংহল বা লঙ্কা দ্বীপে। আমাদের দেশের সাহসী ও শক্তিমান পুরুষ বিজয় সিংহ লঙ্কা জয় করে তার নামানুসারে এই স্থানের নামকরণ করেন সিংহল। তখন সিংহলের অধিপতি ছিলেন মেয়াদান। দুরন্ত রাক্ষসগণ তাকে নিধন করে তার একমাত্র গুণবতী ও রূপবতী কন্যাকে জীবিত রেখেছিলেন। তারা জানতেন অজস্র মায়াজাল এবং জ্যোতির্বিদ্যা। খনাকে কন্যা হিসেবে লালন পালন করে তাকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। খনা ক্রমে রক্ষস্কুলের অনুকম্পায় জ্যোতির্বিদ্যায় অশেষ পারদর্শিতা লাভ করে তাদের আশ্রয়ে পালিতা হয়ে বড় হতে থাকেন। তাম্রপাত্রটি যখন ভেসে ভেসে সিংহলের সমুদ্র তীরে গিয়ে হাজির হল তখন খনা কয়েকজন রাক্ষসী রমণীর সঙ্গে সাগরজলে স্নান করতে গিয়েছিলেন। খনা ভাসমান পাত্রে একটি সুন্দর বালককে দেখে তার পরমায়ু গণনা করে দেখেন এই বালকের আয়ু 100 বছর। ভ্রমবশত তার পিতা বরাহ তাকে পরিত্যাগ করেছেন মাত্র। এবার ভবিষ্যৎ জ্ঞাতা জ্যোতিষী খানাদেবী সেই বালককে নিজ আবাসে নিয়ে গিয়ে পালন করতে লাগলেন। ক্রমে ক্রমে রাক্ষসদের ও খনার আশ্রয় থেকে তাদের লালন পালনে মিহির বড় হল। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মিহিরও রাক্ষসীদের কাছে জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে ব্যুৎপত্তি লাভ করলেন। তারপর রাক্ষসীগণ মিহিরকে যোগ্যপাত্র স্থির করে তাদের সকলের একমাত্র আদরের কন্যাখানাকে বিয়ে দিলেন। এভাবে মিহির ও খনার বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত রাক্ষসদের আশ্রয়ে অতিবাহিত হল। কয়েকদিন পরে জ্যোতিষতত্ত্ব এর মাধ্যমে মিহিরের নিজের পূর্ব বৃত্তান্ত অবগত হয়ে স্বদেশের জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য মনে উদ্বেগ দেখা দিতে থাকে। কিন্তু এই বিশাল জলধিবেষ্টিত রাক্ষসদ্বীপ থেকে কেমন করে ফিরবেন তাই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। স্বামীর বিষণ্ণতাভাব দর্শন করে খনা বিচার করে বুঝতে পারলেন তার স্বামীর মন চেয়েছে স্বীয় মাতৃভূমিতে ফিরে যাবে। তাই সব বিষয়ে অবগত হয়ে খনা একদিন মিহিরকে ডেকে বললেন, এখন মহেন্দ্রক্ষণ উপস্থিত, আমাদের যাত্রা করার শুভ সময়। এ সময় যাত্রা করলে কোন প্রকার বাধা বিঘ্ন দেখা দেবে না। অতএব আর বিলম্ব না করে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে সত্তর গৃহ হতে বহির্গত হওয়া একান্ত কর্তব্যে। তারপর সুযোগমতো উভয়ে কয়েকটি জ্যোতিষশাস্ত্র গ্রহণ করে দুজনে গৃহ হতে বহির্গত হলেন। বারে এক রাক্ষস প্রহরী ছিল। সে গিয়ে সিংহলের রাক্ষস প্রধানকে তাদের বহির্গত বিষয়ে অবগত করাল। রাক্ষস প্রধান সব কথা শুনে বললেন তারা মহেন্দ্রক্ষণে যাত্রা করেছে, সুতরাং তাদের আর কোনো বিঘ্ন ঘটতে পারে না। তিনিই ভিত্তিকে আদেশ করলেন উভয়কে সমুদ্রের পরপারে রেখে এসো। তখন মায়াবী রাক্ষস মায়াবলে কাষ্ঠের জলযানে পরপারে অর্থাৎ ভারতের উপকূলে তাদের পৌঁছে দিল। এভাবে সুদূর সিংহল থেকে রাক্ষসের কবল থেকে মুক্ত হয়ে ভারতে ফিরে এসে তারা সোজা চলে গেলেন তাদের পিতা বরাহের কাছে। প্রথমে বরাহ তাদের কথা বিশ্বাস করতে পারলেন না, কারণ আবার তিনি গণনা করে দেখলেন মিহিরের আয়ুষ্কাল মাত্র 1 বছর। বরাহের গণনার বিষয়ে লক্ষ্য করে খনা বললেন, কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র করসার কি কর শ্বশুর মতিহীন পোলকে আয়ু 12 দিন। বরাহ খনার জ্যোতির্বিদ্যার অদ্ভুত ক্ষমতা দেখে অবাক হয়ে গেলেন। আর কালবিলম্ব না করে বরাহ পুত্র ও গুণবতী বধূমাতাকে সাদরে গৃহে স্থান দিলেন। সেই থেকে খনাদেবী শ্বশুরালয়ে স্বামীসহ সুখে শান্তিতে বসবাস করতে থাকেন। দাস 1415 তার গ্রন্থে আরও লিখেছেন, এদিকে ক্রমে ক্রমে মিহিরও স্বীয় পিতার ন্যায় মহারাজ বিক্রমাদিত্যের রাজসভায় বিশেষ প্রতিপত্তি লাভ করে জ্যোতির্বিদ্যায় ভালো যশস্বী হয়ে উঠলেন। সভায় তিনি নবরতের মধ্যে অন্যতম রতরূপে পরিগণিত হলেন। একদা রাজা বিক্রমাদিত্য পণ্ডিত রতদের মধ্যে এক প্রশ্ন ছুড়ে দিলেন, আকাশে নক্ষত্র সংখ্যা কত? কোন পণ্ডিত হিসাব করে কোনো কিছু বলতে সাহস পেলেন না। তখন বরাহ ও মিহির পিতাপুত্র নানা প্রকার গণনা করে যথাযথ উত্তর না দিতে পেরে মহারাজের কাছে মাত্র 1 দিনের সময় নিয়ে গৃহে প্রত্যাগত হলেন। তারপর মহাগুণবতী খানা শ্বশুর ও স্বামীর মুখে সমুদায় বৃত্তান্ত অবগত হয়ে অনায়াসে তা গণনা করে বলে দিলেন। মিহির গিয়ে রাজার কাছে সঠিক উত্তর দিতেই রাজা খুশি ও আনন্দিত হলেন। রাজা ক্রমে ক্রমে সন্ধান নিয়ে গুণবতী খানার কাহিনী জানতে পেরে আরও কঠিন কঠিন প্রশ্ন করতে থাকেন বরাহ মিহিরকে। খনা গৃহে থেকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর বলে দিতেন। ক্রমে অল্পকালের মধ্যে খানার যশ ও সৌরভ চারদিকে পরিব্যাপ্ত হল। রাজা বিক্রমাদিত্য সমুদায় বিষয়ে অবগত হয়ে খানাকে তার সভার জন্যই ক্রত করে রাখবেন বলেই বরাহকে আদেশ করলেন তার পুত্রবধূকে রাজসভায় আনার জন্য। বরাহ ভাবলেন বাড়ির বুমাকে রাজসভায় থাকতে দেখলে সমাজ মন্দ বলবে ও কলঙ্কে দেশ পড়ে যাবে। সুতরাং খানা সেখানে থাকলেও যাতে কথা না বলতে পারেন সেজন্য তার জীব কর্তন করলে ভালো হবে। বরাহ কলঙ্কের ভয়ে ছেলেকে খানার বাকশক্তি লোপ করার জন্য তার জীব ছেদন করতে আদেশ দিলেন। পিতার নিদারুণ আদেশ শ্রবণ করে মিহির আর স্থির থাকতে পারলেন না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিহির পিতার আদেশ পালন করতে ইতস্তত করতে লাগলেন। তখন খনা স্বামী ও শ্বশুরের মনের অবস্থা উপলব্ধি করে বললেন, আমার মৃত্যুকাল আসন্ন স্বামী, আপনি আপনার পিতার আদেশ পালন করুন। মিহির ভাবলেন একদিকে পিতার আদেশ, অপরদিকে পতির অন্তিম অনুরোধ। বেশ তাই হোক। ধারালো ছুরি হাতে ধরলেও মিহিরের হাত কাঁপতে থাকে, কিন্তু শ্রীহরির নাম নিয়ে উভয়ের আদেশ ও আবেদন রাখতে অনায়াসে খনার জীব টেনে ছেদন করলেন। কিছুক্ষণ পর প্রকৃতির নিয়মানুসারে খনার পঞ্চভূতের দেহা পঞ্চভূতে মিশে গেল। এখানে খনার জীবন নাটকের জবনিকা পতন ঘটল। গবেষণাধর্মী গ্রন্থ বাংলাপিডিয়া আজহার ইসলাম লিখেছেন, খনা জ্যোতিষশাস্ত্রে নিপুণা ও বচন রচয়িতা বিদুষী নারী। তার আবির্ভাবকাল 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে অনুমান করা হয়। তার ব্যক্তিগত পরিচয় কিংবদন্তি নির্ভর এবং সেক্ষেত্রেও আবার দ্বিমত রয়েছে।
একটি কিংবদন্তি অনুসারে তার নিবাস ছিল পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাতের দেউলি গ্রামে। পিতার নাম অনাচার্য চন্দ্রকেতু রাজার আশ্রম চন্দ্রপুরে তিনি বহুকাল বাস করেন। খনা বাংলার লোকজীবন সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন, যা খনার বচন নামে পরিচিত। বচনগুলিতে আবহাওয়া, জ্যোতিষ, ঋতুভেদে শস্যের ক্ষয়ক্ষতি ও ফলন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তার অনেকগুলি বৈজ্ঞানিক সত্যের খুব কাছাকাছি। খনার উপদেশবাণী দীর্ঘকাল বাংলার আবহাওয়া ও কৃষিকাজের দিগদর্শন হিসেবে কাজ করেছে। সেগুলির কোনোটির গুরুত্ব আজও আন। মেহেরপুরের প্রাচীন নাম মিহিরপুর, মিহিরপির, এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। মহারাজা গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।